মহিষী নারী বলেছিল, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন। সেই মহিষী নারীর আপন সন্তানই এই পুরো দেশবাসীর ম্যান্ডেটকে ছুঁড়ে ফেলে দিয়ে দিল্লির দালালি করতে ব্যস্ত হয়ে গেছে। বেগম জিয়াকে আল্লাহর অশেষ রহমত বেগম জিয়ার প্রতি, যে তার ছেলের এই অবস্থা দেখার আগেই আল্লাহ তাকে তার প্রিয় বান্দা করে নিয়ে গেছে আল্লাহ। তা না হলে তিনি যদি দেখতো তার হাতে গড়া দল বিএনপির আজকে এই অবস্থা, তাহলে হয়তো বা আত্মহত্যার পথ বেছে নিত। এখন এক দ্রোহের কবি বলেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে দিল্লির দাস হতে দিব না। সেই দ্রোহের কবিকে বাংলাদেশের বুকে বাঁচতে দেওয়া হয় নাই। আজকে আমরা দেখতে পাইতেছি, বারবার এখানে বলা হইতেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কারণ ওখানে একটা পুতুলকে বসায় রাখা হয়েছে। এই পুতুলের একমাত্র কাজ হচ্ছে টেবিল সাপটানো। কারণ তার মুখের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখের কথা বলে আইনমন্ত্রী, তার নিজের কোনো কথা নাই। সে তো আসছে এই বাংলাদেশে শুধু বেগম জিয়ার সন্তান হিসেবে নিজের ফেসটা দেখানোর জন্য। লজ্জা লাগা দরকার। চট্টগ্রামে জনসমাবেশে প্রত্যক্ষ লাখ লাখ মানুষের সামনে, মিডিয়ার সামনে বলেছিল গণভোটে সবাই হ্যাঁ দিবেন। সেখানেই আমরা যখন নির্বাচনের ক্যাম্পেইনে, যখন গণভোটের ক্যাম্পেইনে যাচ্ছিলাম বিভিন্ন রুট এরিয়াতে, রিমোট এরিয়াগুলোতে, সেখানে দেখছিলাম বিএনপির রিমোট এরিয়ার নেতা কর্মীরা বলতেছিল গণভোটে সবাই না দিবেন, সবাই না দিবেন। মুখে মধু, অন্তরে বিষ এদের। তারপরেও বাংলাদেশের জনগণ তাদের এই ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি রেখে গণভোটে, তারা কিন্তু গণভোটে বাংলাদেশে হ্যাঁকে বিজয়ী করেছে। তারপরেও এখন পর্যন্ত এই গণভোটের রায়কে নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করার চেষ্টা করা হচ্ছে। দিল্লিতে বসে আজকে রাশেদ প্রধান ভাই এখানে আছেন, তার একটা বক্তব্য শুনতেছিলাম। ওরা যখন বিএনপির সাথে জোটে ছিলেন, তখন একটা অনলাইন কনফারেন্সে এক পাশে তারেক রহমান, আরেক পাশে গুম হওয়া একজন ব্যক্তি নুরুলসের বাটিয়াতে মিটিং এ উপস্থিত ছিলেন। তিনি নাকি গুম হয়েছিলেন। সেই গুম হওয়া ব্যক্তিটা, আমি জানি না, বাংলাদেশের মানুষ জানে না কার গুম এতটা শান্তিপ্রিয় হইতে পারে যে স্কাইপে বসে বসে মিটিং করতে পারে, যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে, দিল্লিতে বসে দিল্লির নেটওয়ার্ক ইউজ করে ভারতের আওতায় বসে কিভাবে এই মিটিং করতে পারে আমার জানা নাই। সেই মানুষটা আজকে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। আমরা বলতে চাই, আজকে আতিক আছে, হাত হারানো আতিক আছে। আজকে জুলাই গুলিবিদ্ধ মুস্তাফিজ, সে এখানে অনশনে বসেছে। আজকে আমাদের 3 ভাই অনশনে বসেছে। জুলাইয়ের শুরুটা কিভাবে হয়েছিল আপনারা মনে রাখেন। দেশের তখন কিন্তু এই পর্যন্ত আসে নাই। শুধুমাত্র চাকরিতে কোটা প্রথা বিলোপের জায়গাটা কোন পর্যায়ে পৌঁছায় গেছিল। আর আজকে আমাদের আন্দোলনটা কিন্তু শুরুই হইতেছে জুলাইয়ের জনরায়কে বাস্তবায়নের ম্যান্ডেটকে নিয়ে। তো আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না। হাসিনাকে এই পথ তৈরি করতে 17 বছর টাইম লাগছে, আপনাদের তো এখনো 2 মাস হয় নাই। আপনারা পালায় কই যাইবেন? তারেক রহমান না হয় গেল লন্ডনে, সালাউদ্দিন আহমেদ গেল ইন্ডিয়ায়। রিমোট এরিয়ায় যে কর্মী, নেতা কর্মীদের পাহাড়ের চোটে তাকানো যাইতেছে না তাদের দিকে, আপনারা আবার কই যাবেন? কোন জায়গায় পালাবেন আপনারা? পাসপোর্ট ভিসা ঠিক আছে তো, নাকি পাসপোর্ট করার টাইম এখনো পর্যন্ত হয় নাই? সময় থাকতে জনরায়কে মেনে নেন, না হলে পাসপোর্টের মেয়াদ বাড়ায় নেন। যাদের পাসপোর্ট হয় নাই তারা পাসপোর্টের আবেদন করে ফেলেন। কারণ বলা যায় না সবার জন্য ভারত থেকে হেলিকপ্টার পাঠাবে না, সবার জন্য দিল্লির ব্যবস্থা থাকবে না। আপনাদের নেতা আবার লন্ডনে চলে যাবে, আপনাদের কি হবে? তাই সময় থাকতে বাংলাদেশের জনরায়কে সময় থাকতে থাকতে মেনে নেন। এই 3 জন ভাইয়ের একজনের যদি কিছু হয়, এখানে 300 মানুষ আছে, 3000 হবে, 3 লাখ হবে এবং 3 কোটিতে গিয়ে ঠেকবে। আপনাদের অত
ক্ষমতা নাই। খুনি হাসিনা কয়েকবার মোদী বিরোধী আন্দোলন, শাপলা ট্রাজেডি থেকে শুরু করে কয়েক দফায় তার পতন থেকে এসে বিভিন্ন ধরনের কুটচাল দিয়ে, আপনাদের এই কুটচাল হওয়ার মতো বয়স হয় নাই। তারেক রহমান আপনাকে শিশু মুক্তিযোদ্ধা করতে ব্যস্ত হয়ে গেছে আপনার সংসদের নেতা কর্মীরা। ধিক্কার জানাই, আজকে যে গুম কমিশনের এগেইনস্টে আপনারা যেটার ব্যাপারে আপনারা কথা বলতেছেন, ইলিয়াস আলীর কথা আপনাদের মনে রাখা দরকার। সেই ইলিয়াস আলীর স্ত্রী আজকে সংসদ সদস্য থাকা অবস্থায় সেখানে কিভাবে এই অধ্যাদেশের ব্যাপারে তার হ্যাঁ এবং নায়ের জায়গায় তার ভোটটা নাতে পড়ে আমার বুঝে আসে না। অনতি বিলম্বে আমাদের এই ভাইদের দাবি মেনে নিয়ে দিল্লির দাবেদারি আর আপনারা কইরেন না। বারবার বলতেছি, দিল্লির দাবেদারি আপনারা কইরেন না। এই জনরায়কে আপনারা মেনে নিয়ে আমাদের ভাইদেরকে আমরা ক্লাসে দেখতে চাই ইনশাল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এই জনরায়কে সমর্থন দিয়ে আপনারা যদি আবারও রাজপথে নামার আগে আপনারা সেটার প্রস্তুতি নেন। কারণ আমাদের চুপ থাকাটাই ফ্যাসিবাদের জন্ম দেয়। আমরা যেদিন কথা বলা বন্ধ করে দিব সেদিন ফ্যাসিবাদের জন্ম হবে, সেটার বাস্তব প্রমাণ আজকে 50 দিন হয় নাই। তারা বিভিন্ন কথায়, কাজে, কর্মে, বক্তৃতায় তারা ফ্যাসিবাদের মূলোৎপাদন করে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আর চুপ থাকবেন না। যে যার যার জায়গা থেকে কথা বলা শুরু করেন। একজন শিক্ষক শিক্ষকের জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন শিক্ষার্থীর জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন ইনফ্লুয়েন্সারের জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন জার্নালিস্ট। আপনারা সরকারের দাবিদারি করেন না। আপনাদের মেন কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আপনারা সেই ক্ষমতাকে প্রশ্ন করেন। আপনারা জাইমা রহমানের এয়ার রিং কি দিয়ে বানানো হয়েছে, এইটার জন্য আপনাদেরকে সাংবাদিক বানানো হয় নাই। জাইমা রহমান কোন গাড়িতে, কোন জুতা পরে, কোন কি ড্রেস পরে কোথায় যাচ্ছে, এটার জন্য আপনাদের সাংবাদিকতা করানো হয় নাই। সেখানে আপনাদেরকে বারবার বলতেছি, যার যেই দায়িত্ব, যার যে স্তর, যার যে ভিত্তি, সেই ভিত্তি থেকে শেষে কাজ করেন। তাহলে দেখবেন কোন নব্য ফ্যাসিবাদের জন্ম এই দেশে হবে না।